জি কেমন ভাই, আপনার এই যে এই বিজনেসে আসা, এটা কোথা থেকে অনুপ্রেরণা পেলেন যে এরকম একটা হচ্ছে ছোটখাটো গার্মেন্টস দিয়ে শুরু করেছেন, যেটা আর কি আবার যতটুকু বুঝেছি আর কি, এটা কতদিন হলো এটা স্টার্ট করেছেন? এই বিজনেসটা আমি শুরু করেছি 2023 সাল থেকে। 2023 সাল? হ্যাঁ, 2023 সাল থেকে। এটা আমি এটা হচ্ছে এই যে পাশে বলে জুটপট্টি। আচ্ছা আচ্ছা। এই জুটপট্টিতে যে সুতা পাওয়া যেত, তো এই সুতাটা আবার কোথায় হয়, এটাকে বলা হয় যে যেমন এই যে মেশিনটা, এটা হচ্ছে হ্যান্ডস মেশিন, হ্যাঁ, আর এটা হচ্ছে কোনি মেশিন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। তো অনুপ্রেরণা হচ্ছে যে ওরা যে সাপ্লাই দিত জুটপট্টি, এখানে যারা সুতা দিত ওরা দেখতাম যে ওরা লোকালেই দিত এই মেশিন দিয়ে, ওরা গার্মেন্টসে সাপ্লাই দিত না, তো লোকালেই দিত আপনার। সো আমি মানে আমার যে পরিচিত সে গার্মেন্টসে দেওয়ার যে অ্যাবিলিটি বা সক্ষমতা, হ্যাঁ, যে গার্মেন্টসে দেওয়া যায়, তার সেই এক্সপিরিয়েন্সটা তার ছিল না। সো তার থেকে আমি অনুপ্রেরণা নিয়ে প্রথমেই একটা মেশিন নেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। এগুলো একটা নেওয়া হয়েছে, হ্যান্ডস ছিল না, কুনিং মেশিন ছিল না। এখন 6 হেডের 12টা আছে, কুনিং মেশিন আছে। আর যে ডাইং করে সুতার ডাইংটা অন্য জায়গা থেকে করানো হয়, কারণ এক জায়গায় সবগুলো সম্ভব না। সো আমরা আসলে গার্মেন্টসে সাপ্লাই দিচ্ছি সুতাগুলো। সো ওদেরকে দেখতাম যে লোকালে যখন দিত, লোকালে তো অতটা খুব বেশি একটা প্রফিটেবল হতো না। তো কিন্তু এখানে আরেকটা কথা বলি, তাকে বলা হয়েছিল যে আমার পরিচিত যে পার্টনারে বিজনেস করি, সে রাজি হয়নি। আচ্ছা আচ্ছা। সে ভাবছিল যে না আমি তো একা করতেছি, সে কিন্তু গার্মেন্টসে দেন, আমি প্রথমে বললাম সে লোকালে মাল দিচ্ছে। সো সে রাজি হয় না যে না আমি আসলে যতটুকু প্রফিট করি, মানে চিন্তা করলো যে তাকে নিয়ে হয়তো বা আমারও প্রফিটটা কমে যাবে। বাট সে এখনও লোকালি মাল দিচ্ছে, কিন্তু আমরা এখন বাংলাদেশের টপ বড় বড় গার্মেন্টস, সেগুলোতে আমরা এখন শুধু সাপ্লাই দিচ্ছি। তো এই আর কি। আচ্ছা, বিশ্ববিদ্যালয় পড়ালেখা শেষ করার পর চাকরিতে না যে ব্যবসায় কেন, যদি একটু। চাকরি না কেন, কারণ আমি চাকরিটা অ্যাকচুয়ালি আমার আগে থেকেই ভালো লাগে না। আচ্ছা। বিজনেসটাই ভালো লাগে, কারণ বিজনেসটাকে মনে করি মূল, আর চাকরি হচ্ছে শাখা। চাকরির যে ইনকাম, এই টাকাটা কোথা থেকে আসে? বিজনেস থেকে আসে। আচ্ছা, আলটিমেটলি যে একজন বিজনেস করে সেখানে সে চাকরি করে। আমার এখানে এখন 8-10 জন স্টাফ আছে। আচ্ছা আচ্ছা। দোতলা আমি, সেকেন্ড ফ্লোরটা আমি নিয়েছি, হ্যাঁ, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর, তো দুইটাই আমি নিয়েছি। এখন এই যে আমার এখানে যে চাকরি করছে, আমার এখানে অনার্স মাস্টার্স পড়ো সে তারা চাকরি করতেছে। আচ্ছা আচ্ছা। তারা কোথা থেকে নিচ্ছে? তারা তো চাকরি করে। আমি চাকরি না করে আমি বিজনেস করতেছি, আমি আরও 10 জনকে আমি তাদেরকে ইনকামে একটা রাস্তা দেখিয়ে দিচ্ছি। এটা আমার কাছে বেটার মনে হয়, স্বাধীন পেশা। আচ্ছা, তাহলে আপনি এখন হচ্ছে ইউনিভার্সিটি পড়ালেখা, আমি যতটুকু শুনেছিলাম যে পড়ালেখা অবস্থায় আপনি তো মনে হয় বিজনেসে ঢুকে গিয়েছিলেন। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি বিজনেস শুরু করেছি 2020 সালে। আচ্ছা, 20 থেকে। আছে, কিন্তু আমার মেন্টালিটি ছিল ছোটকাল থেকে যে আমি বিজনেস করবো, কিন্তু বাট আমার পড়াশোনা করতেই হবে, খুব ভালো এফোর্ট দিয়ে ভালো মতো পড়াশোনা করতে হবে। বাট বিজনেস করি আর যেটাই করি, বিজনেস করলে আমার স্টাডি করতে হবে খুব ভালো মতো, এবং চাকরি করলে আমার পড়াশোনা করতেই হবে। সো সেখান থেকে আমার বিজনেস করা। বুঝতে পারলাম। তাহলে হচ্ছে আপনার চিন্তাভাবনা ছিল যে আমি বিজনেস করার পাশাপাশি আরও অনেকের জন্য কর্মসংস্থান ব্যবস্থা হয়, এইটা যেন হচ্ছে আপনার আপনার চিন্তাভাবনার মধ্যে ছিল যে আপনি যেন আরও অনেক কর্মসংস্থান ব্যবস্থা। অবশ্যই অবশ্যই, কারণ আমি দেখেছি যে অনেকেই হয়তো আমার থেকে অনেক বেশি গ্রোথ করে ফেলছে, 100-200 জন কর্মচারী আছে। হ্যাঁ, সো আমিও ডেভেলপ করার ট্রাই করছি ইনশাল্লাহ, যে এখন 10 জন 12 জন না, যে 200, 500, 1000, 2000। হ্যাঁ, আমি এটাকে, যেহেতু আমি গার্মেন্টস লাইনে আছি, যে হাজার হাজার শ্রমিক কাজ করবে। আচ্ছা আচ্ছা। এরকম আমি মাইন্ডসেটে, হ্যাঁ, আমি সেট আপ করেছি, ইনশাল্লাহ জানি আমি করতে পারি। সে এই ঠিকই আমার বিজনেসে অনুপ্রেরণা দেয় যে হ্যাঁ, প্রবাবিলিটি, এটা একটা সম্ভাবনা আমার সবসময় থাকে, কিন্তু চাকরির মধ্যে এই জিনিসটা থাকে না। বুঝতে পারলাম। তাহলে কাইয়ুম ভাইয়ের হচ্ছে মেন এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি সুতা সাপ্লাই দিচ্ছেন। হ্যাঁ, সুতা অ্যাক্সেসরিজ আইটেম, সুতা বলেন, সুতা ছাড়াও আরও মানে গার্মেন্টস অ্যাক্সেসরিজে যত ধরনের অ্যাক্সেসরিজ লাগে, সুতা ছাড়া বাটন, তারপরে আপনার এই ববিন, সব কিছুই। সুতার ভিতরে অনেকগুলো কোয়ালিটি আছে, এগুলো দিয়ে থাকে।
আচ্ছা, ভারতের সুতার বিজনেসটা মানে ভারত থেকে যে আমদানি হতো সুতার বিজনেসটা, সেটা অফার পর কি বাংলাদেশে এখন কি চাপ বেড়ে গেছে কারখানাগুলো, ফ্যাক্টরিগুলোর? সুতা যেটা ভারত থেকে আসতো, ভারতে ওটা বন্ধ হওয়ার পরে প্রাইসটা একটু বেড়ে গিয়েছে, কিন্তু আমাদের যে সুতাগুলো একদম ম্যাক্সিমাম এগুলো চায়না থেকে আসে। সেটাকে ডাইং করে, এটা রটা আসে, এটাকে ডাইং করতে হয়, যে সস দেয়, সস অনুযায়ী ডাইং করে, হ্যাঁ, কালারটা অ্যাডজাস্ট করে পরবর্তীতে যখন পাস হয়ে যায় তখন এটা সাপ্লাই দেওয়া হয়। কালার তো হয় অনেক। বুঝতে পারলাম। কেন ভাই, একটা জিনিস জানতে চাবো যে ইয়াং জেনারেশন যারা আছে আর কি, তারা হচ্ছে অনার্স মাস্টার্স শেষ করার পরপরই হচ্ছে তারা হচ্ছে চিন্তা করে যে একটা চাকরিতে ঢুকতে হবে। সেই চাকরি 10,000 হোক, 15,000 হোক, 20,000 হোক, যেটা হোক ঢুকতে হবে। তো আপনি এক্ষেত্রে তাদের কী সাজেস্ট দিবেন যে আসলে তারা এই চাকরির দিকে না ঢুকে তারা যদি ইউনিভার্সিটি লাইফের আগের থেকেই যদি বিজনেসে ঝুঁকে যেত এবং কি আলটিমেটলি এক একজন যদি বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করতো, এটা কি অনেক বেশি রকম কর্মসংস্থানের সুযোগ করে দিত কিনা বাংলাদেশের জন্য? ডেফিনেটলি অনার্স মাস্টার্স করার পরেই হয়তো বাবা মার, ম্যাক্সিমাম স্টুডেন্টের বাবা মার একটা এম থাকে যে চাকরি করবে, কারণ এটা সিকিউর ইনকাম এটা মনে করে। বাট এর থেকে যদি দেশকে আমরা যদি ডেভেলপ করতে চাই, ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপ কান্ট্রিতে আমরা পরিণত করতে চাই, তাহলে অবশ্যই এখানে বিজনেসের দিকে আমাদের ইনভলভ হতে হবে। বিজনেসটাকে যদি ডেভেলপ করতে পারি, এখানে কর্মসংস্থান হবে। যারা হচ্ছে যে মিডল, যে খুব হায়ার এডুকেশন হতে পারে নাই, তাদের চাকরি কর্মসংস্থান হবে। যারা কম শিক্ষিত তাদের হবে। সো অনেকে যে অনার্স মাস্টার্স করে যে শুধু চাকরি করবে না, যদি বিজনেস করে তাহলে কি দেশের উন্নয়ন হবে, হ্যাঁ, মানুষের কর্মসংস্থান হবে। যেমন বাহিরে আমরা যতগুলো উন্নত কান্ট্রি দেখি, ম্যাক্সিমাম তারা একমাত্র বিজনেসের কারণেই ডেভেলপ হয়েছে। এটা যদি আমরা ফলো আপ করি, দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে না। কারণ বর্তমান গভর্নমেন্ট, ইন্টার্ন গভর্নমেন্ট, সেও কিন্তু আমাদেরকে অনেক অনুপ্রেরণা দিচ্ছে যে আমরা জব নয়, আমরা বিজনেস করব, আমরা এন্টারপ্রেনার হব, আমরা মানুষকে কর্মসংস্থান করে দেবো। কারণ বাংলাদেশে বিজনেস করার জন্য, এন্টারপ্রেনার হওয়ার জন্য অনেক ওয়ে আছে, অনেক খুব সুন্দর ওয়ে ওপেন আছে। এটা চাইলেই করতে পারে, খুব ইজি। আগে ডিফিকাল্ট ছিল, এখন কিন্তু অনেকটা ইজি হয়েছে। বুঝতে পারলাম। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি যে আপনার মতো এরকম যদি উদ্যোক্তাগুলো বের হয়ে আসে বাংলাদেশে আর কি, যেমন আপনার আন্ডারে এখন কাজ করছে যে 10 জন বলেন আর কি এমপ্লয়ি, তো এরকম যদি প্রায় লাখ কায়ুম যদি বের হয়ে আসে, তারা যদি 10 জন করে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়, তাহলে কিন্তু 10 লক্ষ কর্মসংস্থান কিন্তু পূরণ হচ্ছে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে কি টেন্ডেন্সি থাকা উচিত, বা গভর্নমেন্টেরও হচ্ছে কি ধরনের সাপোর্ট দেওয়া উচিত, যেই ক্ষেত্রে হচ্ছে এই উদ্যোক্তা সেকশন বা এন্টারপ্রেনার যেই ইয়াটা আর কি, ইনফ্লুয়েন্সটা এটার জন্য বেড়ে যায়, এক্ষেত্রে কী কী পদক্ষেপ নিতে পারে গভর্নমেন্ট আমাদের সেক্টরে? তবে গভর্নমেন্টের পক্ষ থেকে একটা জিনিস সবথেকে বেশি নিডস, এসেনশিয়াল, সেটা হচ্ছে যে ডলার। যদি ডলারের উত্থান পতন অনেক বেশি হয় তাহলে আমাদের ইফেক্ট পড়বে। এবং যারা আমাদের সেক্টর ছাড়া যারা ই কমার্স সাইটে আছে, যদি ডলারের আপস অ্যান্ড ডাউন হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বড় একটা ইফেক্ট পড়ে যায়। দেখা যাচ্ছে একজনের 500 বা 100 শ্রমিক নিয়ে সে ই কমার্স বিজনেস করতেছে, ডলার রেট হুট করে বেড়ে গেলো, অনেক হাই হয়ে গেলো, তখন তার খুব বড় লস হওয়ার সম্ভাবনা থাকে, বা এটাকে রিকভার করার জন্য অনেক টাইম লেগে যায়। সো আমাদের সেক্টর বলো আর ই কমার্স সেক্টর বলো, সো এই ক্ষেত্রে সবথেকে বেশি সাপোর্ট দরকার, সেটা হচ্ছে যে ডলার জিনিসটা যেন এটা ব্যালেন্সটা ঠিক থাকে, একটা বিষয়। সো আমাদের গার্মেন্টস সেক্টরে ডলারটাই মেন বিষয়। তারপরে হচ্ছে যে ইলেকট্রিসিটি যদি না থাকে, তাহলে বর্তমানে আমার এখানে কিন্তু জেনারেটর না, কাজ বন্ধ থাকে, তখন আমার প্রোডাকশন দিতে পারি না। এখন অনেকে বলে অনেক সময় যে গার্মেন্টস থেকে চাপ আসে যে আগামীকালকেই আমার এটা ডেলিভারি দিতে হবে, তাদের শিপমেন্ট থাকে, সেই অনুযায়ী ডেলিভারি দিতে না পারলে প্রবলেম হয়ে যায়। সো এই ক্ষেত্রে ইলেকট্রিসিটি অনেক প্রয়োজন। তারপর হচ্ছে ডাইং করতে হয় গ্যাস, এই যে এই গ্যাসটা না থাকলে তখন কিন্তু ডাইং করা আমাদের পসিবল হয় না। সো ইলেকট্রিসিটি, গ্যাস, এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় আমাদের খুব বেশি এসেনশিয়াল, এটা আমাদের প্রয়োজন। এটা যদি আমাদের
এটা যদি গ্যাপ না পড়ে তাহলে আমাদের সাপ্লাই কোনো প্রবলেম হয় না। অনেক প্রবলেম থাকবে, উত্থান পতন থাকবে, বিজনেসে চাপ থাকবে, তারপরও আপনার কি মনে হয় যে বিজনেসে যদি একটা ছেলে বা একটা ছাত্র লেগে থাকে সে এক সময় না এক সময় উঠতে পারবেই? অবশ্যই, একটা কথা আছে না যে বেন্নাগা যদি 10 বছর মাটির নিচে থাকে সেটা এক সময় স্বর্ণ হয়ে যায়, কয়লা হয়ে যায়। সো বিষয়টা এরকমই যে লেগে থাকতে হবে, নেভার গিভ আপ। যদি লেগে থাকে সাকসেস হবেই। সো যার হয় না সেটা হচ্ছে যে কীভাবে কেন হয় না সেটাকে এক সময় ফাইন্ড আউট করতে 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 সে হয়ে যায়। কারণ সবসময় তো লস করে না, এক জায়গায় লস করেছে, এখানে কেন লস হলো সে নিজে থেকেই রিকভার করতে পারে। লস যদি না করে প্রাথমিক অবস্থায় সে বুঝতে পারে না যে আমার বিজনেস কীভাবে গ্রোথ করা প্রয়োজন বা কীভাবে করতে পারে, এটা সে বুঝে উঠতে পারে না। যদিও সে প্রাথমিক অবস্থায় অনেকে গেইন হয়ে যায়, কিন্তু পরবর্তীতে হয়তো বা অনেক সময় ছোটোখাটো হোঁচট খায়, পরবর্তীতে ঠিক হয়ে যায়। সো আমাদের এখানে উত্থান পতন অনেক সময় প্রবলেম হয়, বাট এটা আমরা ধরে রাখি যে এত পার্সেন্ট বা কিছুটা প্রবলেম, এটা আমরা ধরে রাখি, এটা সমস্যা হয় না। বুঝতে পারলাম। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে ইয়াং জেনারেশনে কী সাজেস্ট দিবেন যে তারা চাকরি না করে ব্যবসাতে হচ্ছে ইনভলভ হয়ে ধৈর্য ধরে মাইন্ডসেট ঠিক রেখে যদি কাজ করে যায় তাহলে বিজনেসে তারা সাকসেস হতে পারবে? ডেফিনেটলি। কারণ কথা হচ্ছে যে জব অ্যাকচুয়ালি অনেকেই মানে যে একটা স্বপ্ন থাকে, আমার একটা গাড়ি হবে, আমার একটা বাড়ি হবে, মানে এলিট সোসাইটিতে বাস করতে সবাই যায়, সবার একটা স্বপ্ন থাকে, বড় বড় স্বপ্ন থাকে সবার। বাট এটা চিন্তা করা কখনোই যে আমার চাকরি দিয়ে সম্ভব না। তবে সরকারি জব করে অনেকের সম্ভব হয়ে যায়, বাট এটাও কিন্তু হয়তো বা গার্জেন বোঝে না যে আমার ছেলে যদি সরকারি জব করে তার একটা বাড়ি করতেও প্রায় তার একটা বাড়ি করতে পারবে, সেটা চিন্তা করে বাড়ি করতে পারবে সরকারি চাকরি করলে। কিন্তু উর্ফি ইনকাম, একটা কথা থাকে যে উর্ফি ইনকাম। সো গভর্নমেন্ট ভালো ভালো চাকরি করলেও বাড়ি গাড়ি অনেক কিছু করা সম্ভব হলেও কিন্তু অ্যাকচুয়ালি সলিড টাকা দিয়ে পসিবল হয় না। সো একমাত্র বিজনেস যদি সারা বিশ্বে যারাই তো মানে মিলিয়নিয়ার হয়েছে, বিজনেস ছাড়া তার হয় নাই। কী বলে চাকরি দিয়ে তো আর বাড়ি গাড়ি করা এরকমভাবে মানে হালাল ইয়ে দিয়ে পসিবল হয় নাই এরকম। এখানে যদি আমি একটু উল্লেখ করি যে আমাদের যদি নর্মাল সুইটাও লাগে আমাদের কিন্তু আমদানি করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় এরকম যদি উদ্যোক্তা ঘরে ঘরে বের হয়ে আসে তাহলে আমরা হচ্ছে এই এই আপনার মেকানিজম সেকশনগুলো যন্ত্রাংশগুলো আমরা নিজের উৎপাদন করতে পারবো, তাই তো? তা তো অবশ্যই। অনেক যে ইয়ার্নগুলো যে আছে অনেকগুলোই বাংলাদেশে এগুলো হয়। কারণ পোশাক সেক্টরে বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে আছে, শীর্ষ অবস্থানে আছে। তো সেই ক্ষেত্রে অনেক কিছুই আছে যেগুলো হচ্ছে বাংলাদেশ ম্যানুফ্যাকচারিং করে। আর যন্ত্রাংশগুলো এগুলো যেমন এই যে কুনিং মেশিন আছে, এগুলো বাংলাদেশে সম্ভব না। যেমন এই যে এইসব মেশিন আছে, এটা হচ্ছে হ্যান্ডস মেশিন, এগুলো বাংলাদেশে বানানো পসিবল। তো অনেকগুলোই আছে। চায়না কিছু মেশিন আছে, এগুলো কখনোই বর্তমানে ইন ফিউচারে বলা যায় না, কিন্তু বর্তমানে পসিবল না। বাট অন্যান্য মানে কারিগর লেগে থাকলে তো সম্ভব, লেগে থাকলে যেন আমরা যদি লেগে থাকি তাহলে এখান থেকেও তো সম্ভব যে আমরা গাড়ি উৎপাদন করছি, আমরা দেখা গেছে যে জাহাজ রপ্তানি করছি, এটা তো সম্ভব যেহেতু এখনও জাহাজ রপ্তানি করতেছে। এটা মাইন্ডসেটে রাখতে হবে। যদি কি মাইন্ডসেটে রাখে আমাদের কাছে সবই সম্ভব। যদি মাইন্ডসেটে যদি না রাখে তাহলে অ্যাকচুয়ালি সম্ভব হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই সেক্টরে ঢুকতে হবে। যদি এই সেক্টরে ঢোকার পরে তার মাঝে চিন্তা হবে যে আমি সাপোজ আমি সুতা নিচ্ছি একজন সাপ্লাইয়ের কাছ থেকে সুতা নিচ্ছি, সাপ্লাই আমার কাছে রেট বেশি ধরছে, কিন্তু আমি যদি সরাসরি ইম্পোর্ট করি সেক্ষেত্রে কিন্তু আমার অনেক কম পড়ে যাবে। তো এই যে আস্তে আস্তে ডেভেলপ হওয়া, তো এখন দেখা যাচ্ছে যে সাপোজ যে এই যে আমি যে সুতাটা নিয়ে আসছি, এই সুতাটা কীভাবে তৈরি হচ্ছে, এটা চায়না মেশিনে বা চায়না উৎপাদন হয়, তো ওখান থেকে পাঠিয়ে দেয়। তখন কিন্তু আমাদের চিন্তা হবে যে আচ্ছা আমি যদি মেশিনই বাংলাদেশে নিয়ে আসি তাহলে তো আমি বাংলাদেশে আমি এটাকে এই উৎপাদন করা সুতার মানে ইয়ানটা আমার অনেক
কস্টিংটা অনেক কমে যাবে। তখন যে মেশিনটা যদি নিয়ে আসে, যখন মেশিনটা এটাকে যন্ত্র অনেক কিছু হবে, এই নষ্ট হবে, তার ঠিক করতে হবে, তখন সে একসময় চিন্তা করবে যে আসলে এগুলো কি বাংলাদেশে মানে ম্যানুফ্যাকচারিং করা যায় না, উৎপাদন করা যায় না, মানে তৈরি করা যায় না। তার মাঝে কিন্তু মাথায় এমনি একটা সেট আপ এসে যাবে। যখন তার অনেক টাকা হবে, মিলিয়ন মিলিয়ন টাকা হবে, তখন দেখা যাচ্ছে বাংলাদেশে যদি ভালো ইঞ্জিনিয়ার থাকে, হ্যাঁ, তাদেরকে দিয়ে কিন্তু এটা বানানো যায়, যে এরকম একটা বানিয়ে দেওয়া। যেমন চায়না অনেক পণ্য তো, যে আমরা চায়না পুরান টাকা এই কিন্তু বানিয়ে দেয়, দেখাইলে দেখা যাচ্ছে যে বানিয়ে দিতে সম্ভব। যেমন ওই যে চায়না মেশিন আছে, এগুলো যদি নেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে যে সেম টু সেম বানিয়ে দিতে পারে। এটার জন্য চায়না থেকে ইম্পোর্ট করতে হয় না, জাস্ট একবারে মেশিনটা নিয়ে আসা হচ্ছে। তো এইভাবে কিন্তু সম্ভব। আপনার এখন এই সুতাটা রপ্তানি হচ্ছে বা এইটা হচ্ছে কোথায় কোথায় রপ্তানি করতেছেন? এটা হচ্ছে বাংলাদেশের কয়েকটা গার্মেন্টস আছে। আমি খুব বেশি গার্মেন্টসে এই দিনে 4-5টা গার্মেন্টসে আমি সুতাগুলা সাপ্লাই দিয়ে থাকি। তো গার্মেন্টসের নাম নাই বললাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা, যাই হোক, আপনার ইয়াং যেহেতু, আপনাদের এই কর্মসংস্থানগুলো দেখে খুবই ভালো লাগছে যে এরকম আপনারা হচ্ছে একটু ফ্যাক্টরি দিয়ে দিয়েছেন যে সুতার, এবং কার্যক্রম চলছে খুব ভালোভাবে। তো সামনে ফিউচার প্ল্যান কি, কতটুকু আগানোর প্ল্যান বা কোথায় যাওয়ার স্বপ্ন এই সেকশনটা নিয়ে? আমার স্বপ্ন হয়েছে এই যে, যেমন দেখতে পাচ্ছেন এখানে আমার আমি তার আগে একটু বলি, এই যে ফার্স্ট ফ্লোরটা, এখানে একটা মেশিন ছিল। আচ্ছা, একটা মেশিন। আর এখানে এই পাশেই আমার পিছনে আমি থাকতাম। আচ্ছা আচ্ছা, এখনও এখন মেশিন কয়টা তাহলে? এখন মেশিন আছে, এখানে আছে আপনার ইন টোটালে 4টা মেশিন। 4টা মেশিন, একটা থেকে 4টা হয়েছে। হ্যাঁ, 4টা, কিন্তু এগুলো আবার যে বলে আর কি, যে একটার মাঝে আর কি মোটরগুলো আছে আপনার 6টা করে। হ্যাঁ, আচ্ছা। তো আর দোতলা আছে অফিস, তো এখন দোতলা নেওয়া হয়েছে। তাহলে প্রথমে শুরু করেছিলেন মাত্র একটা মেশিন ছিল, মেশিনের পাশেই আপনি থাকতেন ছোট করে, এখন দোতলা ভাড়া নিয়েছেন আর একতলা। এখন দোতলা থেকে বাসা, এখন আর অফিসে থাকতে হয় না, এখন কিন্তু বাসা নিয়েছে, এটা একটা বিষয়। সো এটাকে আর অনেক বড় করা। তারপরে হচ্ছে ডাইং, যেটাকে হচ্ছে ডাইংটা দিব ইনশাল্লাহ, এটা চিন্তা ভাবনা আছে। তারপরে কথা হচ্ছে যে গার্মেন্টস সেক্টরে যেমন চিন্তা ভাবনা, যে যেহেতু আমি মাল সাপ্লাই দিই, আমার র ম্যাটেরিয়ালস সব কিছু আমার জানা। গার্মেন্টস কখন কোনটা কী লাগে আমাদেরকে অর্ডার দেয়, যে এটা জাস্ট স্যাম্পল দেয়, সস দেয়, এটা আমাকে দিতে হবে এত কোয়ান্টিটি, আমরা ম্যানেজ করে দিই। সো ওই সেক্টরে আমার যাওয়ার চিন্তা ভাবনা আছে। ডাইং সেকশনটা গার্মেন্টস, ডাইং সেকশন এবং কি গার্মেন্টস সেকশনে যে বাহিরে ইনশাআল্লাহ এক সময় আমি বুঝতে পারলাম, গার্মেন্টস সেকশনটা নিয়ে প্ল্যান আছে, এক্সপোর্ট করব। যেহেতু আমার এই সেক্টরটা জানা আছে, তাহলে আমার কস্টিংটা অনেক কমে যাবে আর কি। এক সময় যখন পড়ালেখা করতেন তখন চিন্তা করতেন যে এখন তো একেবারে ইয়াং আছি, তো দেখা গিয়েছে যে আমি কি চাকরি করব না কি ব্যবসা করব, তো রিস্ক নিয়ে ব্যবসা শুরু করে ছোট হচ্ছে একটা মেশিন নিয়ে আপনি পাশে থেকে হচ্ছে আপনার এই লাইফটা শুরু করা, আপনার এই ফ্যাক্টরিটা। এখন হচ্ছে বলা যায় যে বড় বড় 4টা মেশিন আছে, এমপ্লয়ি 10 জন। তো এখন আরও বড় স্বপ্ন দেখছেন যে গার্মেন্টসের দিকে চলে যাবেন, ডাইংয়ের দিকে চলে যাবেন, আরও বড় স্বপ্ন দেওয়া, এটাকে আরও বড় করবে ইনশাআল্লাহ। এটা তো সেটের ছোটা হয়ে যায়, হ্যাঁ, কিন্তু এটা মানে লম্বায় আর কি, মানে প্রসেসটা একটু কম, সো আরও বড় নেব আর কি। এই বিজনেসের ক্ষেত্রে সামাজিকগত দিক থেকে বা ফ্যামিলিগত দিক থেকে কোনো চাপ ছিল যে চাকরি করো, ইউনিভার্সিটি পড়ালেখা শেষ করেছো? অবস্থায় সামাজিক দিক থেকে অ্যাকচুয়ালি হচ্ছে কি, যে অনার্স করার সাথে সাথে যদি কেউ জব করে, দেখা যাচ্ছে যে ওই জবটা দেখে কেউ হয়তো বা রেসপেক্ট অনেক বেশি। হ্যাঁ, রেসপেক্টটা বেশি। বিবাহ শাদীতেও ক্ষেত্রেও মানে তাড়াতাড়ি হয়ে যায়। বাট আপনি ইনিশিয়ালি স্টেজে তো আপনার ওই বাড়ি গাড়ি করে ফেলতে পারবেন না, হ্যাঁ, বা টাকা পয়সা দেখাতে পারবেন না যে মাসে আমি এত ইনকাম করতে পারতেছি। প্রাথমিক কয়েকটা বছর তো আপনার যাবে উঠতে, সোজা হতে একটু সময় লাগবে। তো আমি এক সময় তো করতাম, জব করতাম, মানে স্কুলে টিউশনি করতাম, মানে স্টাডির অবস্থায়। আচ্ছা, তখন কিন্তু আমার ভালো ইনকাম ছিল। আচ্ছা, হ্যাঁ, বাট আমি দেখলাম যে এখানে আসলে ফিউচার নাই, টিউশনি কোনো ফিউচার না, এখন প্রাইভেট সেক্টরে জব করা এটা ফিউচার না। হ্যাঁ, এটা আমার কিছু জব করতে হবে, মানে জব ছেড়ে আমার বিজনেস করতে হবে। বিজনেস করলে হচ্ছে কি,
যে আমি যদি না থাকি, আমি গরিব থাকি, আমার বিজনেস জানি বড় থাকে, এইটা আমার যে উদ্দেশ্য, যে আমি থাকবো গরিব, আমার বিজনেস থাকবো ধনী। আর আমি যদি না থাকি, আমার পরবর্তীতে যেগুলো থাকবে, আমার উত্তরসূরি, সেগুলো জানি এখান থেকে শুরু করতে পারে। আমি যদি একটা চাকরি করি, বাট আমি খুব ভালো একটা সরকারি বলেন বা কর্পোরেট বলেন, খুব ভালো একটা কোম্পানিতে আমি ভালো একটা পোস্টিংয়ে আমি জব পেলাম, যেটা 50, 60, 70 বা 1 লক্ষ টাকা স্যালারি হলো, 1 লক্ষ টাকা না 2 লক্ষ টাকা হলো। এখন আমার একটা ছেলে, ধরেন যে আমার ছেলে অনার্স মাস্টার শেষ, তখন কি তাকে ওই 1 লক্ষ টাকা ওখানে কি বসিয়ে দেওয়া পসিবল না। তাকে ওখানে তার যোগ্যতায় ওখানে তাকে পৌঁছে দিয়ে যাবে। কিন্তু আমি যদি একটা বিজনেস দাঁড় করাতে পারি, আমি যদি না থাকি, যে আমার পরবর্তী জেনারেশন, তাকে আমি এখানে সেট আপ করে দিয়ে যেতে পারবো। এটাই হচ্ছে জেনারেশন বা জেনারেশন চলবে। সো এটাই আমার লক্ষ্য উদ্দেশ্য, যে আমি সাস্টেইনেবল একটা বিজনেস দাঁড় করানো। আপনারা অনেকেই প্রজন্মের পর প্রজন্ম এটা অনেক কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। হ্যাঁ, কর্মসংস্থান হবে, যে আমার প্রজন্মের পর প্রজন্ম এটা সবসময় মেনটেন করতে পারবে, এই একটা বিষয়। জি, ঠিক আছে কামিম ভাই, আজকে তো আপনার ফ্যাক্টরি দেখলাম, অনেক ভালো লাগলো। তো আবার দেখা হবে কোনো একদিন। ভালো থাকবেন। জি, ধন্যবাদ, আলাইকুম। ভালো লাগলো। জি, আসসালামু আলাইকুম। আসসালাম।